সো পরবর্তী অংশ হলো আবার সেই ট্যাক্সোনমি নিয়ে একটু আলোচনায় আসি। যাদের ট্যাক্সোনমি সম্পর্কে জ্ঞান আছে আমি জানি অনেকেরই থাকার কথা এখানে। সো তারপরেও আমি একটুখানি উদাহরণ দিয়ে উদাহরণ টানতে চাই। ট্যাক্সোনমি আমরা জানি যে ট্যাক্সোনমি বা ট্যাক্সন যেগুলোকে আমরা বলি, সেই ট্যাক্সনের মধ্যে 7টা বা 8টা ধাপ রয়েছে: ডোমেইন, কিংডম, ফাইলাম, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জেনাস, স্পেসিস। সো এগুলা এখন আমি যেটা করব সেটা হলো যে পুরো প্রাণী জগৎ থেকে বিড়ালকে আমি এই ট্যাক্সোনমিতে আলাদা করে নিয়ে আসব। তো সেটা করার সময় আমরা কি করব? ফার্স্টে আসে ডোমেইনের কথা। আমরা জানি যে ডোমেইন দুই প্রকার: ইউক্যারিওটিক, প্রোক্যারিওটিক। ইউক্যারিওটিক হচ্ছে যে যারা মাল্টিপল সেল, আর প্রোক্যারিওটিক হচ্ছে যারা হলো সিঙ্গেল সেল। তাহলে বিড়াল কি মাল্টিপল না সিঙ্গেল? মাল্টিপল। আমরা ইউক্যারিওটিক কে গ্রহণ করলাম। এবার ইউক্যারিওটিক এর মধ্যে আবার দুইটা ভাগ আছে: প্ল্যান্টি, অ্যানিমেলিয়া। উদ্ভিদ না প্রাণী? বিড়াল হচ্ছে প্রাণী, সো আমরা অ্যানিমেলিয়াকে গ্রহণ করলাম। এবার আমরা জানি অ্যানিমেলিয়ার মধ্যে 9টা পর্ব রয়েছে: পরিফেরা, নিডারিয়া, নেমাটোডা, অ্যানেলিডা, প্লাটিহেলমিনথেস, আর্থ্রোপোডা, মলাস্কা, ইকাইনোডার্মাটা, কর্ডাটা। তো বিড়াল কেমন? বিড়াল হচ্ছে কর্ডাটা। তার মেরুরজ্জু আছে, স্নায়ুরজ্জু আছে, মেরুদণ্ড আছে। সো কর্ডাটাকে নিলাম। কর্ডাটার মধ্যে আরেকটা সাব ক্লাস আছে ফাইলাম, যেটা হচ্ছে ভার্টিব্রাটা। অর্থাৎ যাদের ভার্টিব্রা আছে বা মেরুদণ্ডে পরিণত হয়েছে, স্নায়ুরজ্জুটা মেরুদণ্ডে পরিণত হয়েছে, তাদেরকে ভার্টিব্রাটা বলা হয়। আহ সুষুম্না কাণ্ড মেরুদণ্ডে পরিণত হয়েছে, আর স্নায়ুরজ্জু মেরুরজ্জুতে পরিণত হচ্ছে, তাদেরকে কর্ডাটা বলা হয়। সো এই কর্ডাটার মধ্যে আমরা আবার দেখি যে কর্ডাটার যে ভার্টিব্রাটা, এই ভার্টিব্রাটা বলা হয়। ভার্টিব্রাটার হচ্ছে আবার 7টা ভাগ আছে, 7টা বা 9টা: আহ মাইজিনি, কন্ড্রিকথিস, অস্ট্রিকথিস, অ্যামফিবিয়া, রেপটিলিয়া, ম্যামালিয়া, পিসেস, আহ এভাবে। সো অ্যাভিস, পক্ষীকুল, এভাবে আছে। তো এর মধ্যে যারা মায়ের দুধ খায়, স্তন আছে, তাদেরকে বলা হয়, ম্যামারি গ্ল্যান্ড আছে, তাদেরকে বলে ম্যামালিয়া। বিড়াল কি মায়ের দুধ খায়? অবশ্যই খায়, তাহলে আমরা একে ম্যামালিয়ার মধ্যে নিয়ে আসলাম। এক্সাম্পল হিসেবে আমি বলছি মানুষ, বিড়াল, বাঘ, কুকুর, ভাল্লুক, তিমি, আহ বাদুড়, এরা সবাই কিন্তু ম্যামারি গ্ল্যান্ড ভিত্তিক প্রাণী। তার মানে এরা সবাই হলো ম্যামালিয়া। দেখো আমাদের পুরো আম, প্রাণী জগৎ কিন্তু ছোট হয়ে আসছে। এরপরে আসি অর্ডার। অর্ডার হচ্ছে কার্নিভোরা। কার্নিভোরা হওয়ার শর্ত কি? শর্ত হচ্ছে যে শক্ত এবং লম্বা ধারালো দাঁত থাকতে হবে এবং আনু ভাই, শক্তিশালী। এক শক্তি দেন। শক্তিশালী। আহ কারণ মাইক অন আছে, মাইক বন্ধ করে নি। শক্তিশালী চোয়াল আছে। তার মানে আহ কার্নিভোরা তারা কার্নিভোরার অন্তর্ভুক্ত হবে। এখন প্রশ্ন হলো, মানুষের কি শক্ত চোয়াল আছে? নাই। মানুষের কি তীক্ষ্ণ দাঁত আছে? নাই। পাওয়ারফুল থাবা আছে? নাই। তার মানে মানুষ কিন্তু এলিমিনেট হয়ে যায়, এর মধ্যে থেকে যায়। আহ আচ্ছা, তিমির আছে? নাই। বাদুড়ের আছে? নাই। কাদের আছে? বিড়ালের আছে, বাঘের আছে, কুকুরের আছে, সিংহের আছে, ভাল্লুকের আছে। তাহলে এরা সবাই কার্নিভোরার অন্তর্ভুক্ত। এবার আসি ফ্যামিলিতে। ফ্যামিলিতে সেটা আরো ভাগ হয়ে যায় এবং খুব স্পেসিফিক ভাগ হয় এখানে। ফ্যামিলিতে ফেলিডি হলো ক্যাট। ফেলিডি হলো ক্যাটের ফ্যামিলি। এর মধ্যে দেখো, আমরা জানি কুকুর, সরি, আমরা জানি বিড়াল, বাঘ, সিংহ, এরা কিন্তু বিড়াল জাতীয় প্রাণী। কুকুর, আহ নেকড়ে, এরা হচ্ছে কুকুর জাতীয় প্রাণী, এদের চেহারাটা দেখতে কুকুরের মতো। বাঘ, সিংহ, বিড়াল, এরা দেখতে বিড়ালের মতো। So এরা হলো ফ্যালিডি ফ্যামিলির অংশ। এবার আমি যখন জেনাসে আসবো, জেনাসে আমরা দেখতে পাচ্ছি যে জেনাসে এসে আরো একটা ছোট ভাগ হয়ে গেছে, সেটা হলো ফেলিস হলো ছোট ছোট বিড়াল, আর প্যান্থেরা হচ্ছে বড় বড় বিড়াল। বড় বড় বিড়াল কারা? বাঘ, সিংহ, এরা হচ্ছে বড় বিড়াল। আর আমরা ঘরে যে সমস্ত বিড়াল রাখি এগুলো এগুলো হচ্ছে ছোট বিড়াল। সো ফেলিস হচ্ছে জেনাস হলো ক্যাটের, আর প্যান্থেরা হচ্ছে বিগ ক্যাটের। যখন স্পেসিস আসবে তখন আরো ভাগ হয়ে যাবে: ফেলিস কাতুস ক্যাট, প্যান্থেরা টাইগ্রিস টাইগার, প্যান্থেরা লিও হচ্ছে লায়ন। তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে খুব ইম্পর্টেন্ট একটা পোর্শন হচ্ছে ফ্যামিলি। ফ্যামিলির উপর পর্যন্ত ভিন্ন ভিন্ন টাইপের প্রাণী একই অর্ডারের একই ক্লাসের অন্তর্ভুক্ত হতে পারে, কিন্তু ফ্যামিলি থেকে তার নিচে যেগুলো যাচ্ছে, ফ্যামিলি কিন্তু একই শেপের, একই ক্যারেক্টারের, একই প্রপার্টি সম্পর্কিত আহ প্রাণীরা ফ্যামিলি থেকে নিচে যাচ্ছে, যে কারণে হয়তো এদেরকে ফ্যামিলি বলা হয়। আমরা জানি যে আমরা যেমন নিজেদের বাসায় বলি যে এক ফ্যামিলি, মানে এরা হলো একই টাইপের
ক্যারেক্টার, একই টাইপের বৈশিষ্ট্য, একই টাইপের চেহারা হয় এদের অলমোস্ট, তাই না? তো ফ্যামিলি আলাদা হয়ে যায়। এই ফ্যামিলিটা আমরা মাথায় রাখবো। পরবর্তী অংশে যাই, দেখি যে কুরআন আমাদেরকে এই রিলেটেড কি বলছে। কুরআন আমাদেরকে বলছে সূরা আল মুমিনুনে যে যখন আমি নূহকে হুকুম দিলাম যে তুমি নৌকা তৈরি করো এবং সেখানে প্রত্যেক জাতি থেকে, প্রত্যেক স্পেসিস থেকে দুটো করে প্রাণীকে নৌকায় তোলো। এখানে একটা বিষয় হলো আরবিতে এখানে স্পেসিসের জায়গায় স্পেসিস অনুবাদ করা হয়েছে যে আরবি, সেটা হলো জউজ, জাউজাইনা। এই জাউজাইনা শব্দের অর্থ কিন্তু আসলে আমরা যদি মানুষের ক্ষেত্রে নিয়ে আসি বা অন্য একটা অর্থে নিয়ে আসি, সেটা হচ্ছে জাউজাইনা মানে হলো ফ্যামিলি, মেট, ওয়াইফ। আমরা বলে থাকি যে উর্দুতে অনেকে বলে জউজ, আমার স্ত্রী। তারপরে হচ্ছে আরবিতে আমরা দোয়া করি রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা, হে আল্লাহ আমার স্ত্রীকে, ওয়া জুরিয়াতিনা আমার পুত্র সন্তানাদিকে। জউজ স্ত্রী, ফ্যামিলি, মেট। তার মানে আমরা এখানে বলতে পারি যে জউজ এমন ফ্যামিলি যারা নিজেদের মধ্যে মেট করতে পারে। মেট বলতে, মেটিং বলতে বংশ বিস্তৃতি করতে পারে, সেক্সুয়াল রিলেশন তৈরি করতে পারে এবং ব্রিড করতে পারে, বংশগতিতে আগাতে পারে। আমরা স্পেসিসের সংজ্ঞাতে এটাই পড়েছি যে স্পেসিস হলো এমন দুটো প্রাণী যারা নিজেদের মধ্যে ব্রিড করতে পারে, অর্থাৎ নিজেদের মধ্যে বংশ বিস্তার করতে পারে। কিন্তু শুধু কি স্পেসিসই পারে, তার আগে কি কেউ পারে? এটা হলো প্রশ্ন। স্পেসিস নর্মালি তাই করে থাকে, সাধারণত দুটো বিড়ালের বাচ্চাই বিড়াল হয়, দুটো মানুষের বাচ্চাই মানুষ হয়, এভাবে আমরা কখনো দেখিনি বিড়াল আর বাঘের ব্রিডিং হচ্ছে, তাই না? কিন্তু সেটা ন্যাচারালি হয় অন্যভাবে বা জবরদস্তি ভাবে, কিন্তু আমরা ফ্যামিলির ব্রিডিং করতে পারি। সেটার উদাহরণ আমরা টেনেছি। যেমন বর্তমানে আমরা বেশ কিছু হাইব্রিড দেখতে পাই, যার মধ্যে একটা হচ্ছে লাইগার, ছেলে সিংহ আর মেয়ে বাঘের ব্রিডিং এ তৈরি হয়েছে লাইগার, অর্ধেক বাঘ অর্ধেক সিংহ। সেকেন্ড হচ্ছে লাইগন, টাইগার এবং লায়নেস, ছেলে বাঘ এবং মেয়ে সিংহীর ব্রিডিং হচ্ছে টাইগন। আবার খুব প্রচলিত আমরা জানি খচ্চর। খচ্চর অনেক পুরাতন, এবং খচ্চর আমরা জানি হলো গাধা এবং মেয়ে ঘোড়া এর ব্রিডিং হাইব্রিড হচ্ছে মূল বা খচ্চর। সো ইজন্ট ইট পসিবল যে নূহ আলাইহিসসালামের সময়ও নূহ আলাইহিসসালাম শুধুমাত্র ফ্যামিলির প্রাণীগুলোকে তুলেছিলেন এবং পরবর্তীতে সেই ফ্যামিলির প্রাণীরাই বংশ বিস্তার করে আজকের প্রাণী জগতে পরিণত হয়েছে? আর যদি তাই হয়ে থাকে, তাহলে ফ্যামিলি অনুসারে আমরা যদি নৌকায় সেই সময় নূহ আলাইহিসসালাম যদি সেই সময় নৌকায় তুলে থাকেন, তাহলে মাত্র 7,000 জোড়া তাকে মানে 7,000 মানে 3,500 জোড়া প্রাণীকে তাকে নৌকায় তুলতে হয়েছিল। 1 কিলোমিটার 1.5 কিলোমিটারের নৌকায় এটা খুবই স্বাভাবিক যে আমি 7,000 প্রাণীকে তুলবো। হ্যাঁ, আহমদুল্লাহ। আমার প্রশ্ন হচ্ছে, এখানে তো ফ্যামিলির ওঠানোর কথা বলা হয়েছে নৌকা। এখন ফ্যামিলির ভিতরে যে আমরা মানুষের বিভিন্ন প্রজাতি সম্পর্কে জানি, যেমন নিয়ারথান্ডাল ইত্যাদি ইত্যাদি, তো এদেরকেও কি তোলা হয়েছিল, বা এরা কখন বিলুপ্ত হয়েছে, মহাপ্লাবনের আগে না পরে? আচ্ছা, বিষয় হচ্ছে যে মানুষের অন্যান্য যে সমস্ত জাতির কথা বলা হয়, নিয়ান্ডারথাল অথবা অন্যান্য যে সমস্ত হোমো বলা হয়, মজার ব্যাপার হলো আমি আরেকটা ডকুমেন্টারি দেখেছি এমন, এই নিয়ান্ডারথাল সত্যিকার অর্থে মানুষ আসলে ছিল না। এরা আহ মানে মানবিক ব্যাপার স্যাপার এদের মধ্যে পুরোপুরি ছিল না। তো আমি এদেরকে মানুষের ক্যাটাগরির মধ্যে আসলে ফেলি না। আর যদি মানুষের ক্যাটাগরির মধ্যে ফেলেও থাকি, তাহলে আসলে আহ কুরআনে বা ধর্মগ্রন্থে যে সমস্ত মানুষ বলতে যাদেরকে বোঝানো হয়, তাদের মধ্যে নিয়ান্ডারথাল কখনোই আসে না। নিয়ান্ডারথাল আহ নিয়ান্ডারথালকে মানুষের ক্যাটাগরিতে ফেলা যাবে না। সো আই থিংক নিয়ান্ডারথাল যদি সে সময় থেকে থাকে, আমি জানি না, তার আগেও বিলুপ্ত হয়ে যেতে পারে, হয়তো তার আগেই নিয়ান্ডারথাল শেষ হয়ে গেছে। যদি সেই সময় নিয়ান্ডারথাল না থেকে থাকে, তাহলে তো নিয়ান্ডারথালকে তোলার কোনো প্রয়োজনই নাই। আর যদি নিয়ান্ডারথাল থেকে থাকে, তাহলে আমার মনে হয় যে তাকে নৌকায় তোলার প্রয়োজন মনে হয় ছিল না। তবে আমার কাছে এটাই বেশি গ্রহণযোগ্য মনে হয় যে হয়তো নিয়ান্ডারথাল সেই সময় ছিল না, আল্লাহু আলাম, আমি জানি না। খুব ডিটেলসে বলতেও পারবো না। সো আই ডোন্ট নো দিস।
ওকে, আমরা হচ্ছে পরের অংশে যাই। এইবার কিছু কোশ্চেন থেকে যাই। আহ, আমার মনে দুটো কোশ্চেন আসছে। একটা কোশ্চেন হচ্ছে যে হোয়াট ওয়ার দ্য ফুডস ফর দ্য লিভিং অ্যানিমেল, তারা কি খেত নৌকার মধ্যে? 150 দিনও যদি হয়ে থাকে, 150 দিন নাও হয়, কমও হয় বা বেশিও হয়, তারপরেও অ্যাটলিস্ট 40 দিনের বেশি তারা নৌকার উপরে ছিল, তো তাদের খাওয়া দাওয়া কি হতো? প্রথম কথা হলো যে আমরা তৃণভোজীদের চিন্তা বাদ দিই, কারণ তৃণভোজীদের জন্য কিন্তু আমরা সহজেই পাতা ঘাস এগুলা তৈরি করে, এগুলো কেটে নিয়ে নৌকায় তোলা সম্ভব ছিল, তৃণভোজীরা সেখান থেকেই খেত। সমস্যা হয়ে যেত মাংসাশীদের জন্য, তারা কি খাবে? তো সেই ক্ষেত্রে আমরা দেখতে পাই যে মাংস প্রিজার্ভ করার ব্যাপারটা কিন্তু অনেক আগে থেকে, তখন হয়তো ফ্রিজ ছিল না, বরফ দিয়ে প্রিজার্ভ হতো না, কিন্তু লবণ দিয়ে প্রিজার্ভ করা হতো। অর্থাৎ লবণ দিয়ে মাংস কিন্তু অনেক দিন পর্যন্ত প্রিজার্ভ করে রাখা যায়, যে সময় ফ্রিজ ছিল না সেই সময় এই ব্যবস্থা করা হতো। এবং খাবার যে প্রিজার্ভ করা হয়েছিল সেটার ক্লু বা সেটার রেফারেন্স পাওয়া যায় বুক অফ জেনেসিসে 6 নাম্বার চ্যাপ্টার 21 নাম্বার ভার্সে, যে তুমি প্রত্যেক কাইন্ড থেকে, প্রত্যেক জাতি থেকে প্রাণীকে তোলো এবং তাদের জন্য প্রত্যেক রকমের খাবার সংগ্রহ করো, যা যেগুলো খাওয়া হবে, এবং সেগুলোকে প্রিজার্ভ করো তোমার জন্য এবং তাদের জন্য। তো আমরা বুঝতে পারি যে খাবার প্রিজার্ভ করেছিল। আরেকটা বড় কথা হলো, এটা কোনো লাক্সারিয়াস ট্যুর ছিল না, যে একদম ভরপেট খেতে হবে বা ইয়ে করতে হবে। কোরআনে এই নৌকার ব্যাপারে যখন উল্লেখ করা হয়েছে, আয়াতে শব্দটা আসছে সাকিনা। সাকিনা মানে এমন নৌকাকে বোঝানো হয় যেটা হলো জীবন রক্ষাকারী। আল্লাহর আযাব থেকে তারা বাঁচতে ব্যস্ত ছিলেন, তাদের খাওয়া দাওয়ার দিকে এত নজর ছিল না, স্বাভাবিকভাবেই। দ্বিতীয় কোশ্চেন যেটা তৈরি হয়ে থাকে সেটা হলো যে কিভাবে, মাত্র আমরা যদি 7,000 প্রাণী ধরে নিই, যে 7,000 স্পেসিস সেই সময় বা 7,000 ফ্যামিলি সেই সময় হচ্ছে নৌকাতে আরোহণ করেছিল, সেই 7,000 আজকে কিভাবে 87 লাখ প্রাণীতে পরিণত হলো? অথবা সমুদ্র বা অন্যান্য বিষয়গুলো সব ধরেও যদি আমরা বলি যে 10 লাখ বা 20 লাখ প্রাণী ছিল, সেগুলো আজ কিভাবে 87 লাখে পরিণত হলো? তো এইটার ব্যাখ্যা দিতে গেলে একটা ছোট্ট উদাহরণ দিই, সেটা হলো অনেক প্রজাতি এখন বর্তমান আছে যেগুলো আজ থেকে 500 বছর আগেও ছিল না। যেমন আমরা যদি উদাহরণস্বরূপ আমি দিয়েছি কুকুরের জাতি, যেমন ডোবারম্যান, জার্মান শেফার্ড, বিভিন্ন হাইব্রিড যেমন লাইগার, টাইগন, এরা কিন্তু 500 বছর আগে এদের কোনো অস্তিত্বই ছিল না। কুকুরদের 300-র উপরে প্রজাতি এমন আছে যে প্রজাতি 500 বছর আগে তাদের কোনো এক্সিস্টেন্সই ছিল না। তো 500 বছরে যদি মানুষের চেষ্টায় বা মানুষের হাইব্রিড করার কারণে বা জেনেটিক জ্ঞানের কারণে, আল্লাহর ইচ্ছায় যদি 300-র উপরে স্পেসিস তৈরি হতে পারে 500 বছরে, তাহলে আল্লাহ যদি নিজে সেটাকে তৈরি করতে চান বা নিজে সেটাকে বিস্তার করতে চান, তাহলে কে তাকে ঠেকাবে? আর সেটা কিভাবেই বা অসম্ভব হতে পারে? যে কারণে এই সূরা আর নাহলের 13 নম্বর আয়াতে এই কথাটাই উল্লেখ করা হয়েছে যে শিওরলি দিস ইজ এ সাইন ফর দোজ হু আর মাইন্ডফুল, যারা চিন্তাশীল তাদের জন্য এর মধ্যে নিদর্শন আছে। অর্থাৎ তারাই বুঝবে যে আসলে আল্লাহ কিভাবে এটা করেছেন। ওকে, নাও এ $1,000,000 কোশ্চেন, সেটা হলো যে এই ডিজাস্টার কি পুরো পৃথিবীতে আসছিল, নাকি একটা নির্দিষ্ট নেশনে, নির্দিষ্ট জাতিতে আসছিল? দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে কোনো এভিডেন্স কি আছে পৃথিবীতে যে এই বন্যা হয়েছিল? থার্ড কোশ্চেন হচ্ছে যে এটা কি আসলেই ঘটেছিল, নাকি কোনো মেটাফোর, কোনো কল্পকাহিনী, অথবা যেটাকে আমরা বলি যে তুলনামূলক কাহিনী, যেটাকে কি বলবো এটাকে, মানে একটা অলীক গল্প দিয়ে কোনো একটা অন্য ঘটনাকে বিবৃত করা হয়েছে, মেটাফোর, তার সব ভালো বাংলা আমার জানা নাই। তো যাই হোক, তো এটা কি মেটাফোর ছিল নাকি সত্যি হয়েছিল? তো অ্যাজ এ মুসলিম আমাদের জন্য এটা যথেষ্ট যে কোরআনের উল্লেখ আছে, সো আমরা এটাকে বিশ্বাস করি যেটা ঘটেছিল। কিন্তু আমরা যদি এটাকে পৃথিবীর অন্যান্য মানুষের অথবা অন্যান্য ধর্মাবলম্বীদেরকে ব্যাখ্যা করতে যাই, সেই ক্ষেত্রে আমরা কিভাবে এটাকে ব্যাখ্যা করতে পারি? হ্যাঁ, আহমদুল্লাহ। আরো একটা প্রশ্ন আমার মনে যাচ্ছে, সেটা হচ্ছে আমি শুনেছি, আমি জানি না এটা সঠিক কিনা, যে পৃথিবীর প্রথম আসমান এবং হচ্ছে জমিন এর মাঝামাঝি পর্যন্ত এই বন্যার পানিতে তলিয়ে গিয়েছিল। এই বর্ণনাটা কি সঠিক? আল্লাহু আলম। এটা আহ, পৃথিবী এখন যদি আমি এটাকে
লজিক্যালি বলি আমি, যেহেতু এটা কোনো রিওয়ায়েত আমার জানা নাই বা কোনো হাদিস আমার বর্ণনা জানা নাই, আমি যদি লজিক্যালি বলি সেটা হলো আসমান বলতে আমরা কি বুঝি সেটা একটা বড় বিষয়। বিষয় হচ্ছে যে আসমান বলতে যদি কেউ বলে যে মহাকাশ, মহা বা মহাবিশ্ব, যে শূন্য, তারপরে যা মেইন আসমান, সেই আসমান এবং জমিন বলতে আমরা শুধু পৃথিবীকে বুঝি, তাহলে এটা ইললজিক্যাল লাগে। তার মানে কি আমি বলবো যে সূর্য, তারা, গ্রহ, নক্ষত্র সবকিছু পানির তলে ছিল এবং নূহ আলাইসাল্লাম বিনা অক্সিজেনে মহাবিশ্ব নৌকায় করে ঘুরে বেরিয়েছেন? এটা কি গ্রহণযোগ্য? লজিক কি এটা বলে যে আসলে এটা হতে পারে? লজিক তো বলে না। হ্যাঁ, যদি আসমান জমিন বলতে আমি এমন বুঝাই, মেটাফরিক্যালি বোঝাই যে এত পানি হয়েছিল যে প্রায় জমিন আর আসমানের মধ্যে আর কিছুই ছিল না। অথবা আমি যেমন পৃথিবীতে থাকা অবস্থায়, এই যে আমি এখন শুকনো জায়গায় দাঁড়ায় আছি, আমি উপরের দিকে তাকে বলি ওইটা আকাশ। আসলে কি ওটা আকাশ? আমরা জানি ওটা আকাশ না, আকাশ ওর থেকে অনেক ঊর্ধ্বে। কিন্তু আমরা উদাহরণস্বরূপ বলি ওটা আকাশ। আল্লাহ তাআলা কোরআনে অনেক জায়গায় বলছেন আসমানকে তোমাদের জন্য ছাদ এবং জমিনকে বিছানা করা হয়েছে। তো এইভাবে যদি আমরা ওইখানে, যেখানে আসমানকে ছাদ জমিনকে বিছানা, এখানে কিন্তু আসমান বলতে ওই আসমান বোঝানো হয়নি, বোঝানো হচ্ছে বায়ুমণ্ডলকে। তো এইভাবে আমরা যদি আসমান জমিনকে ইন্ডিকেট করি তাহলে কিন্তু পসিবল। কারণ পৃথিবীর সমস্ত উঁচু উঁচু পাহাড় সেদিন যে ডুবে গেছিল এটা কিন্তু কোরআনের আয়াত দ্বারা স্পষ্ট। কারণ কোনো কাফেরই কোনো পাহাড়ের উপরে উঠে বাঁচতে পারেনি। উদাহরণ হলো নূহ আলাইহিস সালামের ছেলে। তো কেউই বেঁচে ছিল না, তার মানে সেদিন সমস্ত পৃথিবী তলিয়ে গিয়েছিল। এবং সেই হিসাবে আমরা বলতে পারি যে আসমান এবং জমিনের মধ্যে পানি ছাড়া আর কিছুই ছিল না। এবার ইট সিমস লজিক্যাল, আই থিংক। আর আম, অনেকে ধারণা করে যে পৃথিবী যখন পানি গিলে ফেললো, তারপরেও কিছু কিছু পানি থেকে গেছিল, সেই পানিগুলোই হলো আজকে সাগর মহাসাগর। আল্লাহ আলম, আল্লাহ ভালো জানেন। ওকে, তো আর কোনো কোয়েশ্চেন? এখান থেকে তাহলে আরো একটা প্রশ্ন আসে, সেটা হচ্ছে যদি পৃথিবী পানি শোষণ করে থাকে, তাহলে সেক্ষেত্রে এই পানিটা কোত্থেকে আসলো? অর্থাৎ এই পানিটার সৃষ্টি হয়েছিল যে আসমান থেকে যে পানিটা বর্ষিত হচ্ছিল। আচ্ছা, ওকে। মিথুনের একটা কোয়েশ্চেন আছে, মিথুন বলছে। তো মিথুন কি কোয়েশ্চেন এখন বলবে, বলতে পারবা? তাহলে আমি দুটো একবারে। ভাইয়া ওই যে এখানে যে, হ্যাঁ হ্যাঁ বলতে পারবো, সেটা হচ্ছে প্রথম যে কোশ্চেনটা এখানে $1,000,000 কোশ্চেন এখানে বলছেন যে এটা ওই একটা নির্দিষ্ট অঞ্চলে হয়েছিল নাকি পুরো পৃথিবীতে হয়েছিল। আপনি এটা হ্যাঁ, যদি চিন্তা করেন যে যদি এটা নির্দিষ্ট অঞ্চল হয়, তাহলে আমার কাছে মনে হচ্ছে যে নৌকাতে ওই অঞ্চলের প্রত্যেকটা প্রাণীর এক জোড়া করে নেওয়াটা খুব বেশি লজিক্যাল। কারণ আমরা যদি কোরআনের অন্যান্য বিষয়গুলো দেখি যে যখন আল্লাহ কোনো জায়গায় আযাব দিয়েছে, তখন একটা নির্দিষ্ট কওমের উপরেই সেটা হয়েছে বেশিরভাগ সময়, তাই না? তাহলে যদি নূহ আলাইহিস সালামের কওম এমন অবস্থাতে চলে যায় যেখানে আজান দেওয়া দরকার, তো তাহলে তো শুধু ওই এলাকাটাতেই হওয়ার কথা ছিল। আর যদি ওই এলাকাটাতেই হয়, তাহলে ওখানকার প্রত্যেক জোড়া প্রাণীকে নিলে তো আপনার নৌকাতে ভালোভাবেই এঁটে যাবে, তখন এত বৃহৎ চিন্তা করার দরকার হবে না। আর অন্য এলাকার প্রাণীরা সেফ থাকলো ওকে। তাহলে। হ্যাঁ, খুবই লজিক্যাল এবং খুবই যুক্তিসঙ্গত কথা। আমি এখানে কোশ্চেনটা এই জন্য রাখিনি যে এটা আসলে আহ, আমার কোশ্চেন। এটা আসলে বোঝাতে চেয়েছে যে যখন মতভেদ হয়, সেই মতভেদের মধ্যে একটা কোশ্চেন হচ্ছে যে এটা নেশনে আসছিল, একটা স্পেসিফিক নেশনে আসছিল নাকি ইন্টার ওয়ার্ল্ডে, সেটা আমরা যুক্তি দিয়ে দেখব। সেই জন্য আমি প্রশ্নটা রাখছি যে আমাদের যুক্তি খাটিয়ে এটাকে উত্তর দেবো। এবং তুমি যে যুক্তি দিছো এটা খুবই লজিক্যাল, আমরা এটাই প্রমাণ করার চেষ্টা করব কিন্তু এভিডেন্সের আলোকে। আর আহমদুল্লাহর যে প্রশ্ন সেটা হচ্ছে যে এখানে দুটো জিনিসই হতে পারে। একটা হচ্ছে সেই সময় হয়তো সমুদ্র নদী নালা ছিল, একটা পসিবিলিটি আছে। দ্বিতীয় হচ্ছে কারণ আমরা জানি যে পৃথিবীতে আগে পানিই ছিল, পরে স্থলভাগের সৃষ্টি হয়। So এটা একটা পসিবল দিক যে সে সময় সমুদ্র নদী নালা ছিল। আমি আগেই বলেছি যে আল্লাহ ভালো জানেন আসলে কি ঘটেছিল, তো আমরা অতটা জানি না। হতে পারে যে কথার কথা মহাসাগর ছিল পাঁচটা, সরি মহাসাগর ছিল হয়তো তিনটা, এই বন্যার ফলে আরো দুটো সৃষ্টি হয়, এমন ঘটনা হতে পারে। বা অথবা মহাসাগর গুলো ছিল, বিভিন্ন জায়গায় নদী নালা সৃষ্টি হতে পারে। সো আল্লাহ আলাম। কিন্তু আহ বন্যার দুইটা সোর্সের কথা আমরা কোরআন থেকে পাই। একটা হচ্ছে বৃষ্টি, প্রবল ভাবে আসমান বৃষ্টি হয়েছিল, আসমানের দরজা খুলে দেওয়া হয়েছিল এবং
প্রচন্ড ভাবে বৃষ্টি হয়। আর দ্বিতীয় হচ্ছে যে মাটি থেকে পানি উঠেছিল। আহ বলা আছে যে মাটি মাটি বার্স্ট করেছিল বা মাটি প্রবলভাবে উৎসরিত হয়েছিল পানি মাটি থেকে। তো দুইটা সেক্টর আমরা এখানে পাই যেখান থেকে সেই সময় বন্যার পানির উৎস হিসেবে আমরা পেতে পারি। এবং জেনেসিস, বুক অফ জেনেসিস বা বাইবেলেও সেম কথাই বলে, ওরাও আসমান থেকে বৃষ্টি বর্ষণ এবং মাটি থেকে পানি নিঃসরণের কথাই বলেছে। এছাড়া আমরা দেখবো অন্যান্য ধর্মগ্রন্থে বা অন্য কোনো মাইথোলজিতে এর কোনো উৎস পাওয়া যায় কিনা নেক্সট আলোচনায়।